আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা বুকশেলফের আবার একটা নতুন লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের এই বুকশেলফ প্রেজেন্ট অভিজ্ঞতার গল্প আগে ২ টি লাইভ হয়েছে। আজকে এটির ৩য় লাইভ। প্রতিটি লাইভেই আমরা চেষ্টা করি নতুন কোনো একটা টপিক সম্পর্কে কথা বলার এবং ওই টপিক রিলেটেড কোনো একজন গেস্টকে আমাদের সাথে লাইভে নিয়ে আসার। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা একটা টপিক বা একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো এবং তার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আজকের গেস্ট। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন স্টুডেন্ট টু স্টার্ট আপ চ্যাপ্টার 1 এর চ্যাম্পিয়ন গ্রুপ এবং 2020 সালের বেসিস আইসিটি অ্যাওয়ার্ড এর বিজনেস ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত কোম্পানি পেনটেস্টার স্পেসের কো-ফাউন্ডার এবং সিওও ইব্রাহিম খলিল। তাহলে চলুন ডেকে নিই ইব্রাহিম খলিলকে। আসসালামু আলাইকুম সবাইকে এবং থ্যাংক ইউ সৈকত ভাই যে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য এবং এক্সপিরিয়েন্স যাতে সবার সাথে শেয়ার করতে পারি প্লাস কোনো কিছু শিখতে পারি। ধন্যবাদ আপনাকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার সময় বের করে আমাদের সাথে লাইভে আসার জন্য, আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। ইব্রাহিম, এখন বলো কেমন আছো? ঈদ কেমন কাটলো? জি আলহামদুলিল্লাহ, ঈদ তো কাটলো। ঈদের একদিন আগে বাসা আসা হয়েছে, তো আসাটা একটু কষ্টকর ছিল। ওভারঅল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর দিনকাল কেমন চলতেছে এখন? এখন দিনকাল বলতে এখন স্টার্টআপ পেনটেস্টার স্পেস যে আমাদের যে স্টার্টআপ যেটা আছে হয়তো সবাই জানে অথবা অনেকে জানে না। মেইনলি স্টার্টআপটা নিয়ে কাজ করা হচ্ছে। এটা তো মেইনলি আমার মেইনলি অপারেশনস রিলেটেড মেইনলি কাজগুলো করা থাকে, তো আমার চাপটা একটু বেশি থাকে অন্যান্য ইয়ের থেকে। মেইনলি হ্যান্ডেলিং, পেপারস মেইনটেনেন্স, আপডেট, প্লাস এই জুন জুলাই ক্লোজিং এ পেপারস মেইনটেনেন্সে অনেক চাপ ছিল, এইটা আর কি। মানে প্রেসারে আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাসায় সবকিছু কাজ কি বাসা থেকেই করা হয় নাকি হচ্ছে অফিসে যাওয়া প্রয়োজন হয়? না, অফিসে আপাতত আমরা যাচ্ছি না। লাস্ট যে এর আগের যে লকডাউন দিছিল ওইটার আগে থেকে আমরা মেইনলি হোম অফিসই করি। আর যখন আমাদের কোনো কিছু কোলাবোরেটের দরকার হয় তখন আমরা একটা টিম মিটিং করি অফিসের বাইরে। অফিস আপাতত মোটামুটি অফ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই লকডাউনের মধ্যে বাসায় বসে আর কি সব কর্মকাণ্ড কাজ মানে চালানো হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমাদের বাসায় বসেই সব করা হচ্ছে। প্লাস আমাদের কিছু টিম মেম্বার তো ফরেনার, তাদের সাথে তো অলরেডি প্রথম থেকে আমাদের রিমোটলি কাজ করা হয়ে থাকে, তো আমাদের ওই রিলেটেড তেমন একটা প্রবলেম হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই এই আর আর কি। এটা তো তোমাদের হচ্ছে কোম্পানিটা হচ্ছে মূলত সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার কোম্পানি। সো হ্যাঁ, সাইবার সিকিউরিটি এটাতে সলিউশন। এটাতে হচ্ছে এটার জন্য তো মূলত হচ্ছে অনলাইনটাই সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমাদের অনলাইন ডিজিটাল তো সবচেয়ে বড় খুব বেশি প্ল্যাটফর্ম ইয়ে এখন। হয় না, সবাই অনলাইনে তো তোমাদের কাছ থেকে সার্ভিস নেওয়ার চেষ্টা করে, তোমাদের সাথে যোগাযোগ বা তোমাদের সার্ভিস নেওয়ার যে বিষয়টা এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অনলাইনেই হয়। হ্যাঁ, অনলাইনে এখন ম্যাক্সিমাম যত স্টার্টআপ আছে, যদি গ্রোথ লেভেল বা সবকিছু দিক থেকে দেখা হয়, আপনার যদি ম্যাক্সিমাম আউটপুট আনার জন্য আপনার সবকিছু অনলাইন বেস রাখা লাগে। যে স্টার্টআপই হোক না কেন, এটা গুডস রিলেটেড হোক বা সার্ভিস রিলেটেড এনি কাইন্ড অফ। কোম্পানিটা মেইনলি স্টার্ট হয় হলো 2019 সালে স্টুডেন্ট টু স্টার্টআপের একটা স্টুডেন্ট বেস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে, যেটাতে আমাদের 2200 টিম অ্যাটেন্ড করি এবং আমাদের ইউনিভার্সিটি থেকে 12 থেকে 4টা টিম সিলেক্ট হই। যেখানে ফাইনাল সিজনে আমরা টোটাল 2টা টিম টপ 10-এ থাকি। দেন ওখান থেকে মেইনলি আমাদের যাত্রাটা শুরু। দেন আস্তে আস্তে এখন প্রায় 2021 সাল, তো যাত্রাটা আপস এন্ড ডাউন এর ভিতর দিয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতির কারণে অনেকের অবস্থা যেরকম খারাপ, আমাদেরও সেম অবস্থা, কিন্তু অতটা বলা যায় না কারণ আমাদের হলো অনলাইন রিলেটেড যেহেতু ব্যাপার এবং আমরা রিমোটলি সবগুলো হ্যান্ডেল করতে পারি এবং প্রিভিয়াসলি আমাদের কাজগুলো ম্যাক্সিমাম রিমোট, সো ওটা তেমন কোনো ইস্যু হয় না। এই আর কি, মেইনলি এখান থেকে মেইনলি আমাদের উঠে আসে। সৈকত ভাই। আচ্ছা আচ্ছা।
আমি হচ্ছে আমার একটু নেট প্রবলেম হয়েছিল, তাই আর কি আমি মাঝখানে চলে গিয়েছিলাম। সো বিষয় হচ্ছে আমি প্রথমে কিছু প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞেস যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আহ, তোমরা তো আহ, আহ, কি বলে তোমরা তো হচ্ছে এই যে তোমাদের এই স্টুডেন্ট স্টার্ট আপ যেটা ছিল, স্টুডেন্ট টু স্টার্ট আপ, সো ওইখানে চ্যাম্পিয়ন হয়েছিলে এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে আসলে তোমাদের তোমরা মানে পুরস্কার বলো বা ফ্যাসিলিটি বলো, যেটা এটা ছিল সরকারি অনুদানে কিছু একটা কন্টেস্ট ছিল, তাই না? তো হ্যাঁ, হ্যাঁ। ওইটার জন্য ফ্যাসিলিটি গুলো তোমরা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার পরে ফ্যাসিলিটি গুলো কি কি পেয়েছিলে সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। আচ্ছা, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। বাংলাদেশে অন্যান্য যেসব মানে স্টার্ট আপ যে প্রোগ্রাম গুলো হয় বা ইনকিউবেশন যে প্রোগ্রাম গুলো হয়, এখান থেকে মেইনলি এটা বাইরের দেশেও হয়ে থাকে, বাংলাদেশে রিসেন্ট ব্যাপারটা শুরু হয়েছে। তো এখান থেকে এরা ভালো ভালো কিছু স্টার্ট আপ কিছু কন্টেস্টের মাধ্যমে ফিল্টার করে দেন এরা পুশ করার চেষ্টা করে যাতে এরা উঠতে পারে। তো এর ভিতর থেকে সবচেয়ে বাংলাদেশের তো টপ যেটা ইনকিউবেশন সেটা হলো স্টার্ট আপ বাংলাদেশ আইডিয়া প্রজেক্ট, যেটা বর্তমানে স্টার্ট আপ বাংলাদেশ একটা আলাদা প্রথম একটা পোর্শন হয়ে গেছে। তো এখান থেকে আমাদের ম্যাক্সিমাম সাপোর্ট দেওয়ার চেষ্টা করে একটা স্টার্টআপ কে উঠতে যতটুকু সাপোর্ট লাগে, লাইক মেন্টরিং সাপোর্ট, তারপর নেটওয়ার্কিং বা লিগাল যে ওয়েগুলো, একটা স্টার্টআপ যখন হয় এখানে লিগাল পেপারস বা মেনটেন এগুলো অনেক ব্যাপার থাকে, সেগুলো আমাদের সাপোর্ট দিয়ে থাকে। তারপর কোয়ার্কিং স্পেস, আমরা প্রায় 2019 সাল থেকে তাদের কোয়ার্কিং স্পেসটা ইউজ করে আসছি। এখানে একটা স্টার্টআপ নতুন শুরু করার পর একটা অফিস নেওয়াটা অনেক টাফ ব্যাপার হয়ে যায়, যেটা একটা সবচেয়ে বড় সুবিধা তাদের একটা দেয়। এবং ফান্ডিং তো সবচেয়ে বড় ব্যাপার। গভর্নমেন্টের আমাদের প্রথম স্টার্টিং ছিল 10 লাখ বিডিটি। দেন ওদের আরো কিছু স্টেজ আছে, যেরকম আমরা এখন প্রি সিড লেভেলে, যখন আমরা সিড লেভেলে যাব বা আরো উপরে যাব, তখন তাদের ক্ষেত্রে স্টার্ট আপ বাংলাদেশ বা আইডিয়ার পক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত তাদের ফান্ডিং এর একটা প্রসেস আছে। তো আচ্ছা আমার আচ্ছা মতে অন্যান্য ইনকিউবেশন ফার্ম থেকে স্টার্ট আপ বাংলাদেশটা আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে, এবং এটা আমাদের স্টার্ট আপ বাংলাদেশ বা আইডিয়ার আন্ডারই মেইনলি আমরা আছি আপাতত। আচ্ছা আচ্ছা তো আর আরেকটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যে আহ, তোমাদের যে জার্নিটার কথা তোমরা বললে আমাদের প্রথমে, যে আমরা এই জিনিসগুলো মোটামুটি তো মানে উত্থান পতন বা কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যে তোমরা এত দূর এসেছো আজকে প্রায়, এটা তোমাদের স্টার্টআপ ছিল কত 2019-এর ছিল, তাই না? 19। হ্যাঁ, আমাদের স্টার্টআপটা যাত্রা শুরু করে 2019 সালের মাঝামাঝি। আচ্ছা আচ্ছা তো এখন 21, তো এইটার আর কি তোমার কাছে যে এই যে জার্নিটা মনে হয়েছে, এই জার্নিটার জন্য তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা মনে হয়েছে যে না এই জিনিসটার জন্য আমরা আসলে এত দূর আসতে পেরেছি? আচ্ছা, অনেকেই তো শুরু একটা করে ব্যাপার অনেক বলি। কিছু। আচ্ছা, স্টার্টআপে যদি আপনি সাকসেস রেটের দিকে যদি তাকান, ওয়ার্ল্ড ওয়াইড বা এভারেজ সাকসেস রেট, এখানে 90% স্টার্টআপ ঝরে পড়ে একটা আইডিয়া লেভেল থেকে। তারপরে পরে যে লেভেল গুলো আস্তে আস্তে একটা একটা টাইমেরও ব্যাপার আছে, তারপরে একটা টিম কন্ট্রিবিউশনের ব্যাপার আছে। ম্যাক্সিমাম স্টার্টআপ গুলো ঝরে পড়ে 90% স্টার্টআপ, যে তারা একসাথে লেগে থাকতে পারে না, মানে একসাথে তারা কন্ট্রিবিউট করতে পারে না পারার কারণে তারা বেশিরভাগ ক্ষেত্রে ঝরে পড়ে। প্লাস তাদের আরেকটা যে মেইন ব্যাপার, আমাদের মেন্টরিং এর ব্যাপারটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, প্লাস যেটা আমাদের পরবর্তীতে সলভ হয়ে গেছে। লাইক যখন একটা আইডিয়া নিয়ে বাজারে সবাই আসে, তখন আইডিয়া স্টেজে মনে হয় না এটা প্রফিটেবল। দেন যখন আমরা মার্কেটে আসি তখন দেখা যায় বিষয়টা উল্টো, বা এই রিলেটেড আরো আমাদের কম্পিটিটর আছে, তখন অনেকে মনে করে না এটা পসিবল না, এটা ছেড়ে দিই। কিন্তু স্টার্টআপের ক্ষেত্রে বিষয়টা যদি কোর লেভেলে যাওয়া হয়, বিষয়টা ওরকম না। তখন আমার নতুন কোনো সার্ভিস অ্যাড করা বা তার থেকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে এই টাইপের কোনো সার্ভিস, বা তার থেকে সুলভ মূল্যে দেওয়া বা এই টাইপের ফ্যাসিলিটি এক্সট্রা দেওয়া, এটা দিয়ে কম্পিট করে মেনলি উঠতে হয়। তো এই জিনিসটা টাইমেরও একটা ব্যাপার। এই জিনিসটা সবাই মেনলি করতে চায় না বা করতে পারে না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে সবারই একটা মানে গ্রাজুয়েশন শেষ করা বা পড়াশোনা থাকাকালীন একটা চাপ থাকে, বা গ্রাজুয়েশনের পরে চাকরির একটা চাপ থাকে বাসা থেকে। তো এটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায় যে কোনো স্টার্টআপ রান করার ক্ষেত্রে বা উঠার ক্ষেত্রে। তবে বাইরের দেশের প্রেক্ষাপটে যদি দেখা যায়, বাইরের দেশে কিন্তু স্টার্টআপ রিলেটেড কাজগুলো ওরা শুরু করে একটা একটা বা দুইটা জব করার পর। ওরা একটা বা দুইটা জব করার পর এক্সপিরিয়েন্স যখন গ্যাদার করে, দেন তারপরে ওরা কিছু ফান্ডিং ও নিজেরা পার্সোনালি ম্যানেজ করে জব থেকে বা এদিক থেকে বিভিন্ন
দিক থেকে। দেন তারপরে ওরা ডিরেক্ট আমাদের যেরকম এই টাইপের স্টার্টআপ নেই, আছে খুবই অল্প। লাইক আমরা স্টুডেন্ট রিলেটেড স্টার্টআপ গুলো বাংলাদেশে বেশি এবং এগুলো ঝরে যায়। তো ওরা মেইনলি ভেঞ্চার ফার্ম যেগুলো আছে বা ফান্ডিং করতে যায় বাইরের দেশে অনেকে আছে এই রিলেটেড, তাদের মেইনলি ওদের কাছে মেইনলি ওদের পিচিং করে। দেন ওদের কাছে যদি ভালো লাগে না আইডিয়াটা প্রফিটেবল বা উঠার মতো, দেন তখন হয়তো বা তারা ওখানে ফান্ডিং নেয়, শেয়ার ইকুইটি শেয়ার বা সামথিং যা হয় না কেন, দেন তারপরে ওরা মুভ করে সামনের দিকে। এটাই আর কি। আচ্ছা ভাই, আপনার মাইকটা অফ মনে হয়। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের কিছু কমেন্ট এসেছে, আমি কমেন্টগুলো একটু পড়ি। অমিত আবৃত লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া। অমিত অমিত সালাম দিয়েছে। আহ, ওয়ালাইকুম আসসালাম সাইফ আনাম অমিত। বলতেছে যে ইব্রাহিম খলিল অনেকদিন পর দেখলাম। আহ, সাইম হ্যাঁ সিনিয়র ভাই, সাইফ। সালাম নিবেন ভাই। আহ, আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে বা আমাদের আজকের লাইভে যে টপিক ওই টপিক রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা আমাদের গেস্টের সাথে যদি আপনারা কোনো কথা শেয়ার করতে চান বা গ্রিটিং শেয়ার করতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা সবগুলো কমেন্ট নেওয়ার চেষ্টা করব। তো ইব্রাহিম, আহ, তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে তোমাদের কোম্পানিতে যখন তোমাদের তো অনেক সময় নিউ হায়ারিং এর প্রয়োজন হয়, কাউকে নতুন নেওয়ার প্রয়োজন হয়, মানে স্কোপ অনুযায়ী যখন একটা কাজের প্রয়োজন হয়, আস্তে আস্তে কোম্পানির পরিসর যখন বড় হবে তখন তো লোক নেওয়ার প্রয়োজন হয়। প্রায় সময় দেখি যে মাঝে মধ্যে দুই একজন নতুন কাউকে টিম মেম্বার হিসেবে হায়ার করো, আমিও যেটা দেখেছি। তো আমার প্রশ্ন হচ্ছে এটা না, আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যখন কোম্পানিতে নতুন কাউকে হায়ার করো, সেক্ষেত্রে এই ওই ক্ষেত্রে ওই হায়ার যাকে করো ওই পার্সনটার কোন জিনিসটা তোমরা সবচেয়ে বেশি ফলো করো বা কোন জিনিসটা গুরুত্ব দাও যে ওর মধ্যে এই বিষয়টা আছে, এটা আমার কোম্পানির জন্য প্রয়োজন বা এরকম কিছু? আচ্ছা, এই ব্যাপারটা অনেক বড় একটা প্রসেস, যেটা বড় বড় কোম্পানির ক্ষেত্রে অনেক কিছু মেইনলি মেনটেন করা হয়, দেখা হয়, কিন্তু পরবর্তীতে সেটা মানে যাতে কোম্পানি সব দিক মেনটেন করে করা হয়। কিন্তু স্টার্টআপ কোম্পানির ক্ষেত্রে বিষয়টা আলাদা। স্টার্টআপ কোম্পানির ক্ষেত্রে আমরা মানে পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, সেটা হলো মেইনলি আমরা দুই টাইপের মেইনলি পার্সন হায়ার করি। একটা হলো ইন্টার্নশিপ টাইপ, পেইড ইন্টার্নশিপ, আর একটা হলো এক্সপিরিয়েন্স পার্সন যেগুলো থাকে। তো এক্সপিরিয়েন্স পার্সন হায়ার করার ক্ষেত্রে আমরা কখনো পার্মানেন্ট এক্সপিরিয়েন্স পার্সন হায়ার করি না, কারণ একটা স্টার্টআপের পক্ষে পার্মানেন্ট কোনো এক্সপিরিয়েন্স পার্সনকে হায়ার করা টাফ হয়ে যায়, কারণ একটা স্যালারি ব্যাপার থাকে, একদম অনেক স্যালারি দেওয়া লাগে। তো আমরা যখন এক্সপিরিয়েন্স কাউকে হায়ার করি তখন একটা শর্ট টাইম বা প্রজেক্ট বেসিসে মেইনলি আমরা হায়ার করি। দেন তখন ওখান থেকে মেইনলি এক্সপিরিয়েন্স পিপল হায়ার প্রসেসিংটা যায়। আর আরেকটা বিষয় যেটা আমরা মেইনলি অনেক পরিমাণে যে কাজটা করে থাকি সেটা হলো পেইড ইন্টার্নশিপ মেইনলি নিয়ে থাকি। তো পেইড ইন্টার্নশিপের মাধ্যমে মেইনলি আমরা বিভিন্ন কাজকর্মগুলো তাদের মেইনলি করানো হয় ইনিশিয়াল লেভেলে। দেন আমরা যে 3 মাস বা 6 মাসের ইন্টার্নশিপ নিই, এদের ভিতর থেকে যাদের মনে হয় আমাদের বেটার আউটপুট আসছে বা বেটার পারফরমেন্স পাওয়া যাচ্ছে, মেইনলি তাদেরই আমরা মেইনলি পিক করি। এক্ষেত্রে আমরা প্রতি মাসে মেইনলি প্রোগ্রেস রিপোর্ট জমা দেওয়া লাগে আমাদের সবারই, A to Z, উপর থেকে নিচ সবারই প্রোগ্রেস রিপোর্ট। এগুলা পরবর্তীতে আমরা অ্যানালাইসিস এর মাধ্যমে যদি কারো পজিটিভ মনে হয় না একে পিক করা যেতে পারে উপর লেভেলের জন্য, দেন তারপর আমরা পিক করে নিয়ে নিই। এটাই। তো ধন্যবাদ। অনেক ইম্পর্ট্যান্ট একটি বিষয় জানতে পারলাম, কারণ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানির হায়ার করার প্রসিডিউরটা এক এক জায়গায় এক এক রকম থাকে। তো স্টার্ট আপের জন্য যখন আমরা কোনো কাউকে হায়ার করি তখন আসলে ওই বিষয়গুলো আসলে জানা প্রয়োজন যে আসলে কোন ফ্যাক্টর গুলো আসলে কি ফ্যাক্টর হিসেবে কাজ করে কাউকে হায়ার করার ক্ষেত্রে বা টিম বড় করার ক্ষেত্রে। সো আমি আরেকটা প্রশ্নতে চলে যাব এখন, যে তো পেনটেস্টার স্পেসের যে জার্নিটা, এইটা তো প্রায় 2 বছরের বেশি সময়। তো এই 2 বছরের মধ্যে কোনো
মজার কোনো স্মৃতি যদি থেকে থাকে যে মনে হচ্ছে যে না আসলে এটা একটা স্টার্ট আপ কোম্পানি না হলে আসলে এই জিনিসটা কখনো দেখতে পারতাম না, কারণ যখন একটা কোম্পানি এক্সিস্টিং থাকে ওইটার মধ্যে অ্যাজ আ পার্ট হিসেবে, চেনের একটা ছোট পার্ট হিসেবে আমরা গিয়ে জয়েন করি, কিন্তু যখন একটা কোম্পানি নিজের তৈরি করা হয় তখন ওইটার মধ্যে অনেক গল্প থাকে। সো এরকম কোনো যদি কোনো মজার কোনো একটা গল্প বা কিছু যদি আমাদের সাথে একটু শেয়ার করতে, বা তোমার মনে হয়েছে যে না এরকম একটা মজার ঘটনা আমার এই কোম্পানি রিলেটেড আছে। আচ্ছা, তাহলে আমি প্রথম থেকেই শুরু করি। বিশাল, আমরা যখন স্টুডেন্ট স্টার্ট আপের বুট ক্যাম্পে ছিলাম, আচ্ছা। তো আমরা মেইনলি স্টার্ট আপে মেইনলি আমরা অ্যাজ এ গ্রুপ হিসেবে সবসময় কাজ করতাম। মানে তখন কোনো ধারণা ছিল না যে স্টার্ট আপ মিনিং বা স্টার্ট আপের মানে কিভাবে কি কাজ করতে হয় না হয়। দেন আমরা যখন বুট ক্যাম্পে, ওখানে আমরা সাভারে 2 দিন ছিলাম, দেন ওখানে আমাদের ট্রেনিং হয়। দেন ট্রেনিং এর পরে আমাদের মেইনলি পিচিং হয়। তো আমরা যে 2 রাত ওখানে ছিলাম, তো আমাদের পার টিম থেকে 2 জন টিম মেম্বার অ্যালাউ ছিল ওখানে। কিন্তু আমরা যখন পিচিং শেষ করি, সারাদিন টায়ার্ড ছিলাম, পিচিং শেষ করার পর যখন রুমে যাই, রুমে যেয়ে দেখি আমাদের 2 জনের জন্য একটা বেড দিছে। দেন আমাদের বিষয়টা তেমন করার কিছু ছিল না, তখন আমরা চিন্তা করলাম কি করব। তখন আমরা আবার চিন্তা করলাম যে কালকে হলো পিচিং আছে, পিচিং এর জন্য ওগুলা রেডি করতে হবে, দেন এটা বেড টেড এগুলা লাগবে না। তখন আমরা মানে বেডের বিষয়টা মাথা থেকে চলে গেছে। দেন আমরা সারা রাত ধরে মেইনলি পিচিং বানালাম। মেইনলি বিভিন্ন প্রবলেম টবলেম ছিল, ওয়েবের কাজ ছিল, কিছু কিছু জিনিস ম্যানেজমেন্টের কাজ ছিল, ওগুলো মেইনলি হ্যান্ডেল করলাম। দেন করতে করতে আমরা 3টা 4টা পর্যন্ত করছি। করার পরে আমরা হঠাৎ কখন ঘুমাই গেছি জানি না। সকালে উঠে দেখি আমরা নিচে পড়ে আছি 2 জন। 2 দিকে আমাদের টিমমেট মানে রুমমেট হিসেবে আরেকটা টিম ছিল বুয়েটের, তারা ওরকম নিচে পড়ে আছে, তারা সবাই। সকালে উঠলাম, উঠে দেন তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে দেন পিচিং এ গেলাম। এই আর কি, এটা একটা মজার অভিজ্ঞতা ছিল। এই জিনিসগুলা অনেক সময় হয় যে তুমি যেটা বললে যে যে কাজ করতে করতে কখন ঘুমিয়ে গেছি তার কোনো ঠিক নাই। এটা আমরাও একটা ইয়ার মধ্যে ছিলাম, সেটা হয়তো তুমি জানো, তোমাকে আমরা বলেছিলাম যে আমরা এরকম কিছু একটা করছি। সো ওইটার জন্য আমরা এরকম প্রিপারেশন করতে করতে রাত্রেবেলা হচ্ছে দেখা যাচ্ছে যে আর মানে কে কোথায় কখন ঘুমিয়ে গেছি কোনো ঠিক নাই। তারপর হঠাৎ করে সকালে মনে হলো যে আসলে আমাদের তো শেষ হয়নি, কখন কি হবে। ওইটার জন্য অনেক পরে অনেক ভয় পেয়েছিলাম, যদিও আমরা কমপ্লিট করতে পেরেছিলাম, কিন্তু অনেক ভয় পেয়েছিলাম যে আসলে শেষ করতে পারবো কিনা বিষয়টা। সো আরেকটা মজার প্রশ্ন জিজ্ঞেস করব, যা কোম্পানিটার নাম, যে যে পেন টেস্টার স্পেস, এই নামটা সিলেক্ট করা বা এই নামটা আসার পিছনে স্টোরিটা কি? মানে পেন টেস্টার স্পেস মানে একটা একটু অন্যরকম একটা নাম। আচ্ছা, নামের ব্যাপার বলি। যে কোনো স্টার্ট আপের ক্ষেত্রে নামটা তেমন কোনো ইস্যু না। যে কোনো নামে যে কেউ স্টার্ট আপ বা যে কোনো কোম্পানির নাম দিতে পারে। এটা পরবর্তীতে মেইনলি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে পরবর্তীতে কাজে লাগে, এটা আরো একটা বড় বিষয়। তো কাজ রিলেটেড মেইনলি নাম রাখা আমাদের একটা ইচ্ছা ছিল, যে আমরা যে রিলেটেড কাজগুলো করি সেই রিলেটেড যাতে একটা নাম হয়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম যখন আমরা পিচিং দিই, আমাদের 3 মাস পর্যন্ত আমাদের নামটা ছিল অন্য একটা নাম ছিল, এখন আপাতত না বলি। পরবর্তীতে 3 মাস পর আমরা চিন্তা করলাম না, এই নামটা যাচ্ছে না এটার সাথে। দেন পরবর্তীতে আমরা নামটা রাখলাম পেনটেস্টার স্পেস। আর পেনটেস্টার স্পেস নামটা রাখার ব্যাকগ্রাউন্ডে তেমন কোনো কারণ ছিল না উল্লেখযোগ্য। তো মেইনলি আমরা পেনিট্রেশন টেস্টিং রিলেটেড কাজ করি, আর আমাদের যারা পেনিট্রেশন টেস্টিং করে তাদের বলে হলো পেন টেস্টার। তো সেই দিক থেকে মেইনলি পেনটেস্টার স্পেস নামটা আসে। অনেক ধন্যবাদ। আমাদের অনেকগুলা কমেন্ট এসেছে, আমরা একটু কমেন্ট গুলো দেখে নিই। ওকে। ভাই মিউট কর, আপনার মাইকটা মিউট কর। আমি আচ্ছা, সাইবা নুসরাত জিজ্ঞেস করেছে, আসসালামু আলাইকুম, স্টার্ট আপ কখন হয় এবং কিভাবে অ্যাপ্লাই করব? এটা
প্রয়োজনীয় প্রশ্ন, কিন্তু আসলে খোঁজ খবর রাখতে হবে। এটার একটু রিপ্লাই দাও ইব্রাহিম। স্টার্টআপ কখন আচ্ছা, হয় বা কিভাবে অ্যাপ্লাই করবে? ওয়ালাইকুম আসসালাম সাবিয়া নুসরাত, তোমার কোশ্চেনের জন্য ধন্যবাদ। আচ্ছা, স্টার্টআপ রিলেটেড ব্যাপারটা বলি আমরা। বিভিন্ন আগে যে ব্যাপারটা স্টার্টআপ যে ওয়ার্ডটা কিওয়ার্ডটা এই টাইপের কোনো কিওয়ার্ড ছিল না ওইভাবে। মেইনলি অনেকে যে বিজনেস গুলো আমরা এখন দেখছি এটাই একসময় স্টার্টআপ রিলেটেড ছিল। কিন্তু এখানে আবার দুইটা ক্যাটাগরি আছে, এখানে একটা স্টার্টআপ, একটা হলো এসএমই। স্টার্টআপ ব্যাপারটা হলো স্টার্টআপের যে আইডিয়া থাকে বা গ্রোথ লেভেল থাকে, এটা হলো জাস্ট স্টার্ট করা, দেন এক্সিকিউশনের পরে এটা খুব কার্ভ যেটা থাকে এটা খুব ফাস্ট মুভ করে উপরের দিকে, মানে মেইনলি প্রফিটের দিকে খুব তাড়াতাড়ি মুভ করে, প্লাস এদের ইউজার লেভেল খুবই তাড়াতাড়ি বাড়তে থাকে, এটাকে মেইনলি স্টার্টআপ ক্যাটাগরিতে ধরা হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ এসএমই রিলেটেড যে এসএমই কে আবার স্টার্টআপের সাথে মিক্স করে ফেলা হয়, লাইক ই কমার্স, এটা কখনো স্টার্টআপের ভিতরে ওভাবে যায় না, এটা কাইন্ড অফ এসএমই এর ভিতরে আসে। স্টার্টআপ মেইন ব্যাপারটা হলো কোনো প্রবলেম যেটাকে সলিউশন করা নিজের কোনো আইডিয়া দিয়ে, অথবা কেউ সলিউশন এটা করছে সেটাকে আরো ভালো কোনো আউটপুট নিয়ে আসা সলিউশন করে, এটা হলো মেইন ব্যাপার। দেন ওই প্রবলেমটা পাবলিক এরিয়াতে বা ছোট এরিয়াতে হলো কতটুকু ইম্প্যাক্ট ফেলবে যখন এটা এক্সিকিউশন করবে, এটা হলো মেইনলি স্টার্টআপের ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে। তো স্টার্টআপ শুরু করার জন্য মেইনলি প্রথমে একটা প্রবলেম, দেন তার সলিউশন, দেন সলিউশনের জন্য মেইনলি প্রথমে যেটা প্রবলেম হয়ে দাঁড়ায় সেটা হলো মানি একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। দেন পরবর্তীতে মানির জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে ওই টাইপের ফান্ডিং করে এই টাইপের যে কোম্পানিগুলা বা ওই টাইপের খুবই কম আছে। রিসেন্ট কিছু হয়েছে বাইরের দেশে এটার একটা ট্রেন্ড আছে যে যারা নতুন কোনো আইডিয়া আসলে বা যে কোনো কিছু আসলে তারা ফান্ডিং এর জন্য ডিরেক্ট, কোম্পানি আছে কিছু ফান্ডিং রিলেটেড তাদের কাছে যে ডিরেক্ট পিচ করে, দেন তারা তাদের ফান্ডিং দিয়ে দেয়। বিষয়টা টোটালি ইজি ব্যাপার, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টা একটু টাফ। সেজন্য আমাদের ফান্ডিং এর জন্য মেইনলি বাইরের দেশে কিছু ফান্ডিং কোম্পানির দিক থেকে আমাদের তাকিয়ে থাকা লাগে। লাইক আমরা যদি চিন্তা করি পাঠাও, শপআপ বা এই রিলেটেড আরো কিছু কোম্পানি আছে যারা রিসেন্টলি অনেক বড় বড় ফান্ডিং পেয়েছে, তারা বেশিরভাগ হলো বাইরের দেশে এনলিস্টেড, তারা বাইরের দেশের কোম্পানিগুলো থেকে মেইনলি ফান্ডিং পেয়েছে। তো আমার মতে ইনিশিয়ালি স্টার্ট করা, দেন প্রবলেম যেগুলো আসবে সেগুলো রিকভার করে সামনে আগায় যাওয়ার পরে যেটা আসে আস্তে আস্তে মেইনলি সলিউশন করে করে আগায় যাওয়া, দেন ফান্ডিং ওটা অটোমেটিক হয়ে যায়, এটাই আর কি। সাইবার কোশ্চেনের একটা পার্ট ছিল যে ও আসলে সম্ভবত বলতে চেয়েছিল যে কন্টেস্টে অ্যাপ্লাই করার বিষয়গুলো আর কি, যে বিভিন্ন কন্টেস্ট হয়তো বর্তমান, আগে হয়তো ছিল না, 4-5 বছর আগে হয়তো এরকম ছিলই না যে আসলে কন্টেস্ট বাংলাদেশে স্টার্টআপ নিয়ে কোনো কন্টেস্ট। এখন অবশ্য বেশ কিছুটা হচ্ছে, কিছুদিন আগে হচ্ছে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড ছিল একটা, এরকম আরো অনেকগুলো আসছে। তো এগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করার বিষয়টা আসলে হয়তো ও জানতে চেয়েছিল। আচ্ছা, এটার ব্যাপারটা আমি বলি একটু ক্লিয়ার করি। বাংলাদেশে অনেক কয়েকটা আছে, লাইক বাংলালিংক ইনকিউবেশন, জিপি এক্সেলেটর বা বিওয়াইএলসি, এই টাইপের আরো অনেক কয়েকটা আছে, আইডিয়া, স্টুডেন্ট টু স্টার্টআপ। তো এগুলোর ক্ষেত্রে প্রতি বছরে ওরা একটা করে মেইনলি প্রোগ্রাম লঞ্চ করে, যেটার মাধ্যমে ওরা পাবলিক অ্যাপ্লাই অপশন রাখে, দেন ওখান থেকে একটা শর্টিং করে, শর্টিং এর মাধ্যমে ওরা মেইনলি পিচিং গুলা নেয় ফিজিক্যালি, দেন ওখান থেকে শর্ট করার পর মেইনলি ফান্ডিং এর জন্য ডিরেক্ট চলে যায়। তো এটার ক্ষেত্রে স্টার্টআপ বাংলাদেশের আন্ডারে যদি কেউ করতে চায়, স্টার্টআপ বাংলাদেশের ব্যাপারটা একটা হলো ওদের মানে সারা বছর ওদের একটা পোর্টাল ওপেন আছে যেটাতে অ্যাপ্লাই করা যায়, এবং ডিরেক্ট পিচিং এর মাধ্যমে ওদের যদি আইডিয়া ভালো লাগে দেন ওরা ওখানে কল করে, দেন ওখান থেকে প্রচুর ফান্ডিং দিয়ে থাকে। প্রায় 150 স্টার্টআপ তারা এভাবে ফান্ডিং করেছে। আর এ বাদে বিভিন্ন প্রোগ্রাম যেগুলো হয়, প্রোগ্রামের ব্যাপারটা হয় একটু ফাস্ট, প্লাস কন্টেস্টটা একটু বেশি হয়। তো ওখানে একটু ফাইট করা টাফ হয়ে যায় সবার ক্ষেত্রেই, এটাই আর কি। মানে এখন বর্তমানে প্রায় সারা বছরই চলতে থাকে, শুধু একটু খোঁজ খবর রাখতে হবে, মানে যাদের স্টার্ট হ্যাঁ, আপ ওইটাই। করার ইচ্ছা আছে তাদেরকে একটু খোঁজ খবর রাখতে হবে যে বাংলাদেশের মধ্যে আসলে কোথায় কোথায় স্টার্ট আপের কি একটা হচ্ছে, মানে সারা বছরই একটা একটা না একটা কিছু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা,
সাইফ আনাম সাইফ আনাম জানতে চেয়েছে স্টার্ট আপ কম্পিটিশনে যেটার জন্য একটা কোম্পানি আর ফাইন্যান্সিয়াল একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। এটা একটা ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। আচ্ছা, কম্পিটিশন যেটা ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, আমি বলতে এটা উনি কি টাইপের বুঝাইছে আমি এখন ক্লিয়ারলি বুঝিনি। ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি বলতে রিসেন্ট কেমন ক্যাপাবিলিটি, না লাইক আমাদের কেমন দরকার? আমি দুইটারই অ্যান্সার দিই। মেইনলি স্টার্টআপ কন্টেস্ট বা ফান্ডিং যেটাই বলুক না কেন, বিষয়টা হলো নেওয়ার ক্ষেত্রে ভালো কোনো আইডিয়া বা ইমপ্লিমেন্টেশন বা প্রবলেম সলভিং যে ব্যাপারটা, এটা হলো মেইন ব্যাপার। কারো কাছে যদি কোনো টাকাই না থাকে, সে যদি জাস্ট আইডিয়াটা নিয়ে যায় এবং আইডিয়ার সলিউশন সে যদি টোটালি দেখাতে পারে যে এটাই সলিউশন এবং এটা প্রফিটেবল, দেন এটা কোনো ফ্যাক্ট হবে না এবং এটা সামনের দিকে মুভ করবে। আর আরেকটা ব্যাপার যেটা হয়, যেটা হলো পরবর্তী ফান্ডিং এর ক্ষেত্রে, বড় স্টেজে ফান্ডিং লাইক সিড লেভেল বা সিরিজ এ বি সি যেগুলো আছে, এই রিলেটেড ফান্ডিং এর ক্ষেত্রে তখন প্রিভিয়াস ভ্যালুয়েশন করা হয় কোম্পানির কত টাকা আছে, কোম্পানি কেমন প্রফিট করছে লাস্ট 1 বছর বা 2 বছরে বা এই সাইকেলে, দেন পরবর্তী ওটার উপর চিন্তা করে পরবর্তীতে বড় ফান্ডিং গুলা করা হয়ে থাকে। ইনিশিয়াল লেভেলে কোনো ফান্ডিং এর দরকার হয় না। আচ্ছা, আহ, আমাদের আরো কিছু কমেন্ট আছে, আমরা সেগুলোও দেখব। আহ, সাকিব হক জিসান, ভাইজান আইসিটি ডিভিশন স্টার্ট আপে কি কি ধরনের সুবিধা প্রদান করে এবং তাদের ক্রাইটেরিয়া গুলো কি কি? আচ্ছা, এটা নিয়ে আমি হয়তো একটা প্রথমে প্রশ্ন করেছিলাম, তো ওইটা উত্তর হয়তো তুমি দিয়েছো, তারপরেও আর কি আরেকটু সংক্ষেপে যদি কিছু বলতে। আচ্ছা, ওরা মেইনলি মেন্টরিং, নেটওয়ার্কিং বা লিগাল সাপোর্ট যেগুলো, এবং বিভিন্ন আমাদের সরকারি কাজগুলো করার ক্ষেত্রে যে সাপোর্ট গুলা লাগে বা পেপারস মেইন প্রসেসিং এর ক্ষেত্রে, এই বিষয়গুলোতে স্টার্টআপ বাংলাদেশ খুবই আমাদের হেল্প করে। লাইক অন্যান্য স্টার্টআপ যারা ইন্ডিপেন্ডেন্ট থাকে, তারা হয়তো এই সুযোগগুলো করতে পারে না ওভাবে যেভাবে আমাদের সাপোর্টটা দেয়। কারণ একটা ল রিলেটেড যদি আমাদের কোনো প্রবলেম হয়, আমরা থার্ড পার্টি যখন লয়ার ধরি, তখন এখানে একটা কস্টিং বা টাইম বা যে কোনো কিছু ব্যাপার আছে, কিন্তু এদের নিজস্ব লয়ার বা মেন্টরিং এর জন্য কনসালটেন্ট সবই আছে, যেটা আমাদের একটি একটা ইন হাউসের ভিতরে, যেটা আমাদের অনেক হেল্প করে। আচ্ছা, ধন্যবাদ। সাকিব হাসান, সাকিব হক জিসান, হ্যাঁ সাকিব হক জিসান, অধীর আগ্রহে বসেছিলাম ভাই, লাইভে অনেক খুশি হলাম। ধন্যবাদ সাকিব, আমাদের সাথে থাকো আর লাইভটা শেয়ারও করে দাও। যারা যারা দেখছো, যদি মনে হয় যে আমাদের এই লাইভটা তোমার জন্য উপকার হচ্ছে, তাহলে আমি বলবো যে লাইভটা তোমরা শেয়ার করো। তোমাদের মতো যারা আরো অনেকে আছে, তারাও অনেক উপকৃত হবে আমাদের এই কথাগুলো শুনে, আরো অনেক কিছু জেনে। ধন্যবাদ সাকিব। সাকিব হক জিসান আবার একটা কোশ্চেন করেছেন যে ভাইজান পেন্টিস্টার স্পেসের স্টার্ট আপের শুরু থেকে গল্পটা জানতে চাই। সাকিব, আমরা এটা নিয়ে প্রথমে অনেক কথা বলেছি, ইব্রাহিম প্রথমে কিছু গল্প শেয়ার করেছে আমাদের সাথে। সো এইটা তুমি একটু প্রথম দিকে শুনে নাও লাইভটা, তাহলে জানতে পারবে। সো আমি আরো কিছু কমেন্ট দেখবো, আরো কিছু অনেক কথা হবে, আরো অনেক কিছু হবে। সো আমি আমার কিছু প্রশ্ন সেইগুলো একটু বলি, জিজ্ঞেস করি। স্টার্টআপের জন্য কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে তোমার কাছে মনে হয়? যেমন অনেক কিছু থাকে, যেমন আইডিয়া, বা তুমি তো একটা স্টার্টআপ তো আসলে একা করা সম্ভব না, এটা তো কখনো সম্ভব না, সাথে তোমার টিম মেম্বার প্রয়োজন হয়, একজন বা দুজন, মিনিমাম একজন দুইজন থাকে, বা ডেডিকেশন, এই আরো কিছু বিষয় আছে। একটা এক্সাম্পল দিলাম তিনটা, তো তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বেশি মনে হয়, যে আইডিয়া, টিম, নাকি ওই স্টার্টআপের জন্য তোমার যে ডেডিকেশনটা প্রয়োজন সেটা? আচ্ছা, ধন্যবাদ ভালো একটা কোশ্চেন করার জন্য। আচ্ছা, এখন এটা হলো টাইম টু টাইম ভেরি করে। আইডিয়া লেভেল, টিম, ডেডিকেশন আর বাকি যেগুলো আছে সবগুলাই লাগে, তবে এটা টাইম টু টাইম ভেরি করে। এই জন্য বললাম যে আমরা যখন ইনিশিয়াল লেভেল, যখন ফান্ডিং এর জন্য বা কোনো ইনকিউবেশনে ইন করার জন্য যখন যাই, তখন আমাদের আইডিয়া লেভেলটা মেইনলি প্রথমে তখন বেশি কাজে লাগে। আইডিয়া তাদের কাছে ইমপ্লিমেন্ট করা, যে এটা প্রফিটেবল বা এটা বেটার বা এটা মার্কেটে একটা রান করবে বা মুভ করবে, এটা তখন একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। ওই লেভেলের ক্ষেত্রে বলতে থাকে আইডিয়া লেভেলটা ইনিশিয়াল লেভেলে খুবই গুরুত্বপূর্ণ।
বা আইডিয়াটা ইমপ্লিমেন্টেশন, যে পিচিং যেটা থাকে, এটা হলো মেইন ফ্যাক্ট। দেন একটা স্টার্টআপ যখন রান হয় তখন এটার ক্ষেত্রে কিন্তু অনেক একটা টাইম লাগে। তো ওখানে টিমের ব্যাপারটা যদি আপনি বলেন, টিমটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ একটা পার্সন যখন জব করে তখন সে 9টা টু 5টা এই টাইমটা কাজ করে, কিন্তু এখন যখন স্টার্ট আপে যখন কেউ কাজ করে তখন কিন্তু তার টাইমের কোনো ধরা বাঁধা কোনো সময় নেই। তার সারা রাতও সারাদিনই কাজ বলতে করা গেলে লাগছে, সারাদিনই, দিনও মানে কাজ যার করা যেটা লাগছে। প্রয়োজন সেটা নিয়ে সারাদিনই পড়ে থাকে আর কি। হ্যাঁ, এটাই। দেন অনেকে মানুষের জীবনে দৈনন্দিন চাহিদা বা যে কোনো প্রবলেম তো থাকতেই পারে, সেক্ষেত্রে আমার মতে মিনিমাম একজন টিমে একজন টিম মেম্বার হয়ে বা একজন টিম ফর্ম করে কোনো স্টার্ট আপ করা উচিত না। মিনিমাম 2 জন, ম্যাক্স 5 জন হলে বেটার হয়। যে যদি কারো কোনো প্রবলেম থাকে বা কেউ কোনো কিছু আটকায় গেল বা কোনো কিছু ডিসকাশন বা যে কোনো কিছু করার ক্ষেত্রে বা সাপোর্ট বা এই কাজটা করতেছে এই কাজটা করতেছে, কাজ ভাগ করার ক্ষেত্রে এটা টিম ব্যাপারটা অনেকটাই কাজে লাগে। আর ডেডিকেশন টিমের ক্ষেত্রে এটা দুইটা কানেক্টিভিটি আছে। কারণ একটা টিম মেম্বারের ডেডিকেশন থাকে যখন একসময় বেশি, আরেক টিম মেম্বারে কম থাকে। এ তখন মুভ করে, তখন যখন একটু স্লো হয়ে যায় আরেক টিম মেম্বার তার ইয়ে দিয়ে ইফোর্ট দিয়ে সে তখন সামনের দিকে নেয়। বিষয়টা সবগুলো মিলিয়েই ব্যাপারগুলো সবগুলোই দরকার আছে, একটা টাইম টু টাইম ভেরি করে কখন কোনটা লাগে, এটাই। আচ্ছা, আম, আমাদের এই লাইভে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সবগুলো প্রশ্ন নেওয়ার এবং প্রশ্নগুলো উত্তর দেওয়ার। এবং এই লাইভ যারা দেখছেন তাদের কাছে যদি মনে হয় যে আপনার আশেপাশে আরো কয়েকজন এই জিনিসটা দেখা প্রয়োজন, তারা অবশ্যই লাইভটা শেয়ার করবেন, যাতে আরো অনেকে এই জিনিসটা শুনতে পারে এবং তাদের এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া হয়। সো আমি আরেকটা কোশ্চেন জানতে চাইবো। আহ, তোমরা তো হচ্ছে এই তোমাদের এই পেন টেস্টের স্পেস যে কোম্পানিটা, এটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড 2020 যেটা, সেটা বিজনেস সার্ভিস ক্যাটাগরিতে হচ্ছে তোমরা অ্যাওয়ার্ড পেয়েছো। তো অ্যাওয়ার্ড পাওয়ার পর আসলে অনুভূতিটা কেমন ছিল? এটা অনেক বড় একটা বিষয়, বেসিসের অ্যাওয়ার্ড অনেক বড় একটা বিষয়। মানে একদম ইনিশিয়াল লেভেলে 2 বছরের মধ্যে বেসিস অ্যাওয়ার্ড পাওয়াটা আসলে ইটস কাইন্ড অফ একটা ড্রিমের মতো, অনেকেই চেষ্টা করে পাওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, বেসিস আইসিটি অ্যাওয়ার্ডের জন্য লাস্ট ইয়ার আমরা অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ওইটার কয়েকটা স্ক্রিনিং প্রসেস আছে। জাস্ট ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, দেন পিচিং হয়। তা আমরা লাস্ট ইয়ারে আমরা মেইনলি আমরা তেমন সাকসেস পাইনি বেসিস আইসিটি অ্যাওয়ার্ডে। দেন পরবর্তীতে আমরা যখন এই ইয়ারে যখন অ্যাপ্লাই করার আগে মেইনলি আমরা অনেকটা টাইম নিই এটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে। আমাদের পেপারস মেইনটেনেন্স এর যে ব্যাপারগুলা বা ডকুমেন্টেশন, যেটা আমরা একটু টাইম নিয়ে মানে যতদূর কমপ্লিট করা যায় বা বেটার একটা ডকুমেন্ট ক্রিয়েট করা যায়, দেন সেভাবে মেইনলি আমরা টোটাল ইফোর্ট দিয়ে টিম ইফোর্টের মাধ্যমে, এবং আমাদের কিছু টিম মেম্বারও, এদের ক্রেডিট কখনো ইয়ে করা যায় না। দেন তারপর আমরা অ্যাপ্লাই করি, দেন তাদের যে প্রসেস গুলো আছে সেগুলো মেনটেনের মাধ্যমে দেন আমরা বেসিস আইসিটি অ্যাওয়ার্ডটা পাই। আর একটা অ্যাওয়ার্ড পাওয়া মানে আরেকটা অ্যাওয়ার্ড বা অন্যান্য ব্যাপারগুলো একটু ওপেন হয়ে যায়। লাইক আমরা বেসিস আইসিটি অ্যাওয়ার্ডের জন্য ইয়ে পাইছি। তো বাংলা ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম আছে, এটা হলো অ্যাপিটাক অ্যাওয়ার্ড। অ্যাপিটাক অ্যাওয়ার্ডটা হলো, এটা হলো এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ড। তো বাংলাদেশে যারা বেসিস আইসিটি অ্যাওয়ার্ড পায় অনলি তাদের অনলি মেইনলি নমিনেট করা হয় যে তারা অ্যাপিটা অ্যাওয়ার্ডে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখা যাক কি হয়, আমরা এটার জন্য কাজ করছি আপাতত, দেখা যাক কি হয়। হ্যাঁ, তোমাদের জন্য অবশ্যই অনেক শুভকামনা রইলো। আমরা চাই তোমরা আরো অনেক উপর চাও, এবং যেহেতু আমার ইউনিভার্সিটির, বিশেষ করে এটা আমার ইউনিভার্সিটি, আমি চাইবো অবশ্যই যে আমার যারা পরিচিত আছে তারা সবাই অনেক ভালো করুক, এবং আমাদের ইউনিভার্সিটি আসলে সবাই চিনুক। এটা অবশ্যই আমার মন থেকে দোয়া, এবং আরো অনেকেই দোয়াই করবো অবশ্যই। সো আমি আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করব যে স্পেস সম্পর্কে। আহ, যে তোমাদের এটা তো সাইবার সিকিউরিটি সলিউশন কোম্পানি, মানে তোমরা তো সাইবার সিকিউরিটি সলিউশন প্রোভাইড করো। সো এখন পর্যন্ত তোমরা হচ্ছে মোটামুটি
তোমাদের যে ক্লায়েন্ট তাদেরকে আসলে কি কি সার্ভিস মানে প্রোভাইড করেছো? অনেক সার্ভিসই হয়তো প্রোভাইড করেছো, বাট সবচেয়ে বেশি কোনগুলো প্রোভাইড করেছো? আচ্ছা, মেইনলি আমাদের কোর সার্ভিসটা হলো ভিএপিটি এন্ড পেনিট্রেশন টেস্টিং। এটা ডিরেক্ট ওভাবে বললে হয়তো সবাই বুঝতে পারবে না। মেইনলি যে কোনো অ্যাপ, সার্ভার বা মোবাইল বা যে কোনো অ্যাপ লঞ্চ হওয়ার পরে ওটার একটা মানে ইনিশিয়াল বা ওই লেভেলে একটা সিকিউরিটি টেস্ট করা হয়। এটা ডেভেলপমেন্ট সাইকেল থেকে শুরু হয়। তো ওই মেইনলি সিকিউরিটি যে টেস্টটা, যাতে পরবর্তীতে কোনো হ্যাকার বা যে কোনো কেউ এসে যাতে পরবর্তীতে কোনো কিছু না মানে অ্যাটাকিং কোনো স্টেপ না নিতে পারে, সেটা যাতে রিমেডিয়েশন করা যায়, এটার জন্য মেইনলি আমরা পেনিট্রেশন টেস্ট নামে একটা সার্ভিস মেইনলি দিয়ে থাকি। মানে তো হোল আমরা লুপহোল অ্যারাউন্ড, গুলো খুঁজে বের করা আর কি। হ্যাঁ, লুপহোল গুলো খুঁজে বের করে তাদের প্যাচ করে ফেলা পর্যন্ত আমরা মেইনলি হেল্প করে থাকি। তো এই প্রেক্ষাপটে আমরা অ্যারাউন্ড 50 কাছাকাছি ক্লায়েন্টদের সার্ভিস প্রোভাইড করেছি। এবারে আমরা আরো অনেক কয়েকটা সার্ভিস আছে যেগুলো সাব সার্ভিস, সেগুলো দিয়ে থাকি। আর এবারে আমাদের আরো কিছু কিছু সার্ভিস আছে, দুটা থেকে একটা, যেটা আমাদের এখনো ক্যাপাবিলিটি হয়ে ওঠেনি, যেটার জন্য কোম্পানি এক্সপিরিয়েন্সের দরকার হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা অন্য কোম্পানির সাথে অ্যালায়েন্স পার্টনার আছে আমাদের, বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে, সেই কাজগুলো আমরা তাদের সাথে একসাথে মিলে মেনলি করে থাকি। এই আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক কিছু জানতে পারলাম। সাকিব হক জিসান আবার জানতে চেয়েছে যে ভাইজান, স্টার্ট আপের রেভিনিউ অথবা মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে সেটা কেমন হলে সাকসেস রেট ভালো আশা করা যায়? খুবই সুন্দর একটা কোশ্চেন করেছে। আমি এটা নিয়ে একটা কোশ্চেন করতে চেয়েছিলাম, কিন্তু ওই যেহেতু করেছে, সো এটাই বেস্ট। আচ্ছা, ধন্যবাদ সাকিব আবু জিসান। আচ্ছা, মার্কেট অ্যানালাইসিস ব্যাপারটা হলো মার্কেটের উপর লেভেল থেকে মেইনলি একটা অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করা, যে মার্কেটে প্রোডাক্টটা বা সার্ভিসটা চলবে কি চলবে না, বা কতজন, মেইনলি এটার চাহিদা কতটুকু মার্কেটে, এটা হলো মেইনলি হলো মার্কেট অ্যানালাইসিস। তো মার্কেট অ্যানালাইসিস প্রথমে ইনিশিয়াল লেভেলে যখন করা হয় একরকম হয়, আবার অনেক সময় ফলস পজিটিভ রিপোর্ট আসে যেটা পরবর্তীতে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তো মার্কেট অ্যানালাইসিস ব্যাপারটা আমি ইনিশিয়াল লেভেলের ক্ষেত্রে ধরবো, লাইক যখন কোনো স্টার্টআপ কোনো প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে নিয়ে আসবে, তখন ব্যাপারটা মার্কেট অ্যানালাইসিস মেইন ব্যাপারটা জরুরি, যে আমি এই যে প্রোডাক্টটা লঞ্চ করছি এটা টার্গেট কাস্টমার কতজন, বা এটা কত দামে তারা কিনতে চায়, অন্য কোম্পানির কাছ থেকে কত টাকাতে তারা কিনছে, আমার কাছ থেকে আমি কততে আমি দিতে পারবো, ওই আমি এত টাকায় দিতে পারছি, ব্যাপারটা আমি কি এটাই দিতে পারবো কিনা, এটা হলো একটা মার্কেট অ্যানালাইসিস ক্যাটাগরি। আর মার্কেট অ্যানালাইসিস ভাস্ট একটা এরিয়া, যেটা এই রিলেটেড অনেক টপিক পাওয়া যাবে গুগল করলে বা সামথিং, অনেক ব্লগে আছে। এটা একটা ফ্রেমওয়ার্ক মেইনটেইন করে মেইনলি মার্কেট অ্যানালাইসিসটা করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় মার্কেট অ্যানালাইসিস ফলস পজিটিভ রিপোর্ট আসে, যেটা পরবর্তীতে মার্কেটে লঞ্চ হয়, লঞ্চ হওয়ার পর প্রোডাক্ট বা সার্ভিস যেটা নেগেটিভ ইম্প্যাক্ট আসে কোম্পানির ক্ষেত্রে। এটাই। ধন্যবাদ সাকিবকে একটা সুন্দর কোশ্চেন করার জন্য। আচ্ছা, এমডি আসিফ ইকবাল, শরণ শরণ বলেছে হ্যালো ব্রাদার্স। হ্যালো শরণ, কি অবস্থা? শরণ জিজ্ঞেস করেছে ভাই বিয়ে করবেন কবে? বলো ইব্রাহিম। এগুলো তো দেখা যাক কি হয়, আপনাদের পরেই হবে হয়তো, আগে না। না, যে কমেন্ট করেছে সে তো বিবাহিত এখন। না, সে তো রুল রুল ব্রেক করছে, চেইন ব্রেক করছে, চেন এতে ব্রেক করছে, একসেপ্ট না। এটা স্বাভাবিক, রুল ব্রেক কেউ না কেউ তো করেই। যাই হোক, আমরা এরপরে কিছু কোশ্চেন আছে সেগুলোতে চলে যাই। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা আমি পার্সোনালি দেখেছি, আমি এটা এক্সপিরিয়েন্স কিছু হলেও আছে। সো প্রশ্নটা হচ্ছে যে স্টার্টআপ কন্টেস্টে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পিচ ডেক বা প্রেজেন্টেশন ডেক যেটা। সো এই পিচিং এর, এটা তোমার আইডিয়ার জন্য, ফর দা বিজনেস আইডিয়া,
প্রেজেন্টেশন করার জন্য। সো এই পিচ ডেক আসলে কিরকম করে তৈরি করলে পারফেক্ট হয় এবং স্লাইডে কোন কোন বিষয়গুলো হাইলাইট করা সবচেয়ে বেশি জরুরি বলে তোমার কাছে মনে হয়? যেহেতু তুমি একটা কন্টেস্টে চ্যাম্পিয়ন হয়েছো, তোমার ওই বিষয়গুলো অবশ্যই তুমি করে এসেছো। তো আমি তোমার কাছে জানতে চাইবো যে তোমার পিচ ডেক বা প্রেজেন্টেশন ডেকে কোন বিষয়গুলোকে হাইলাইট করা সবচেয়ে বেশি জরুরি? একটা ডেকে তো অনেক কিছুই থাকে, তো কোন বিষয়গুলো সবচেয়ে বেশি জরুরি? আচ্ছা, পিচ ডেকের ব্যাপারটা বলি। বেশিরভাগ ক্ষেত্রে সবাই যেটা করে, পিচ ডেকটা অনেক বড় করে, অনেক লেখা দিয়ে ভরে ফেলে। আমার মতে পিচ ডেকটা একটা লাইট ওয়েট একটা ব্যাপার হওয়া উচিত। জাস্ট পিচ ডেকে ইনফোগ্রাফিক ব্যাপারগুলো থাকবে এবং মেইনলি কোনো নিউমেরিক কোনো ভ্যালু বা এই রিলেটেড জিনিসগুলো মেইনলি পিচ ডেকে থাকবে এবং শর্ট কিছু ক্যাপশন থাকবে। এর বাইরে আর কিছু থাকা আমার মতে উচিত না, কারণ যখন জাঙ্ক বা অন্যান্য অনেক কিছু থাকে ওটা পিচ ডেকটা স্কিপ করে যায় মেইনলি জাজরা। তো মেইন ব্যাপার যেগুলো থাকা উচিত সেটা হলো যে প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছি, এই প্রবলেমটা স্পেসিফিক প্রবলেম এবং এই প্রবলেমটা সলিউশনটা কি, এটা হলো সেকেন্ড টপিক। এবং টার্গেট মার্কেট, যে টার্গেট মার্কেট কত পার্সেন্ট বা আমার কত পার্সেন্ট আমার আছে বা আমি কতটুকু অ্যাকুয়ার করতে পারবো, এটা একটা ফ্যাক্ট। এবং আমার কম্পিটিটর কারা আছে, এটা একটা খুব একটা ভালো একটা পয়েন্ট। কম্পিটিটর কারা আছে এটার মাধ্যমে তারা বুঝে যায় যে এটা কোন ক্যাটাগরি বা কি টাইপের। অনেক সময় বুঝতে পারেন না যে কি টাইপের একটা কোম্পানি হতে পারে বা স্টার্টআপ। তো মেনলি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেটা দেখাতে হয় যে আমি এই টাইপের কোম্পানি, আমার রিলেটেড সেম এই টাইপের কোম্পানি আছে যেটা থেকে আমি এই অ্যাডভান্টেজ আমার বেশি আছে, বা তাদের সাকসেস রেট বা তাদের আউটপুট যে সাকসেস রেট আমার রেটটা বেশি আছে, এটা একটা ফ্যাক্ট। এবং আমি কতদিনে এই যে প্রফিট বা অ্যাচিভ করতে পারবো বা গোলটা করতে পারবো, এটা মেইনলি টাইম লাইন যেটা থাকে এটা হলো একটা ফ্যাক্ট থাকে। এই আর কি, ক্যাপাবিলিটি কেমন, এটা একটা মোস্ট একটা ব্যাপার। আপনার খুব ভালো একটা আইডিয়া আছে, আপনি এক্সিকিউট করতে পারবেন কি পারবেন না, আপনাকে ফান্ডিং করবে কি করবে না, এটার প্রথম ব্যাপার হলো যেটা থাকে সেটা হলো ক্যাপাবিলিটি। মানে আপনার টিম ক্যাপাবিলিটি বা আপনার টিম মেম্বারদের ক্যাপাবিলিটি, আপনি পারবেন কিনা এক্সিকিউট করতে পারবেন কিনা, এটা হলো বড় একটা ফ্যাক্ট হয়ে থাকে। এই আর কি। অনেক ধন্যবাদ। একটা একটা অনেক ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি পার্সোনালি আমি আমার জানার আগ্রহ সবচেয়ে বেশি ছিল। সো একটা কমেন্ট এসেছে, নাসরা আলম তাফিম, জোর দাবি একটাই ভাবেছে। আচ্ছা, এটা সম্ভবত ইব্রাহিমের জন্য। সো ইব্রাহিমের কাছে আমার আরেকটা প্রশ্ন, হচ্ছে যে পিচিং এর সময় আসলে সবচেয়ে একটা তো লিমিটেড টাইম থাকে, যে একটা কন্টেস্টে হচ্ছে একটা পিচ ডেকে পিচ দেওয়ার জন্য 5 মিনিট বা 3 মিনিট সময় থাকে। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে পিচটা শেষ করতে হবে। সো এই টাইমের মধ্যে আসলে আহ, অনেক বড়, তুমি যেটা বললে যে অনেক বড় একটা স্লাইড তৈরি করে পিচ দেওয়া, এটা সবচেয়ে বড় একটা ইস্যু, যে আসলে ওই সময়ের মধ্যে অতগুলো স্লাইড কমপ্লিট করা পসিবল হবে কিনা। সো যেহেতু 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে একটা পুরো একটা বিজনেস আইডিয়া বা একটা প্রোডাক্টের যে একটা বিষয়, এই টোটাল জিনিসটাকে যেহেতু রিপ্রেজেন্ট করতে হবে, বোঝাতে হবে, সো ওই পিচ দেওয়ার জন্য আসলে প্রিপারেশনটা কিরকম প্রয়োজন? এটার অবশ্যই একটা প্রিপারেশন আছে, যে আসলে 3 মিনিটের মধ্যে আমি আসলে শেষ করব, কিভাবে শেষ করব, বা 5 মিনিটের মধ্যে আমি টোটাল জিনিসটা বুঝাবো, কিভাবে বুঝাবো। সো এই জিনিসটার জন্য যে একটা প্রিপারেশন দরকার, ওই প্রিপারেশনটা আসলে কিভাবে নেওয়া উচিত, বা কিভাবে আসলে পিচটা দিতে হবে, এটা সেট করা উচিত? আচ্ছা, পিচ দেওয়ার ব্যাপারটা একটু ক্লিয়ার করি। পিচ মেইনলি কোম্পানির মেইনলি যারা কোর লেভেলে থাকে তারা কিন্তু অনেক সময় পিচ দেয় না। পিচটা দেয় অনেক সময় যারা ভালো প্রেজেন্টার থাকে টিমের ভিতরে, তারা মেইনলি দিয়ে থাকে। কারণ অনেকের স্কিলটা একটা ফ্যাক্ট করে, বোঝানোর স্কিলটা। তো প্রথমে যে পিচটা করবে সেটা হলো তার প্রথমে নিজে বুঝতে হবে যে এটা টোটালটা কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা, তার টোটাল পিচিং A to Z। দেন তাকে এমন কোনো কিওয়ার্ড বা কোনো টপিক দিয়ে জাজদের মেইনলি প্রথমে অ্যাট্রাক্ট করতে হবে, যে
এটা হলো আমার প্রোডাক্ট, বা এটা আমি মার্কেটে নিয়ে আসছি যেটা মার্কেটকে কোনোভাবে এটা বিট দিতে পারে। এই টাইপের কোনো কিওয়ার্ড বা কথাবার্তাকে আপনাকে জাজদের অ্যাটেনশনে নেবে প্রথমত। দেন আপনি বলবেন, বা যেই করুক না কেন বা প্রেজেন্টেশন যারা দিক না কেন, তারা মেইনলি তাদের জানাবে এটা হলো আমাদের প্রবলেম, এটা হলো সলিউশন, এভাবে মেইনলি আমরা মার্কেটে উঠবো। দেন এটা বাকিটা হলো আমাদের টাইমের ব্যাপার বা আমাদের টিম কতদূর আগাবে সেটা হলো ফ্যাক্ট। বিষয়টা খুবই সিম্পল। মানে এখানে এক একজনের দেয়ার ক্যাপাবিলিটি এক এক রকম, এক একজন এক এক ভাবে দেয়। এখানে বড় করে বলাচ্ছে মেইনলি প্রবলেম সলিউশন। এর আগে আমি যেটা বললাম টিচিং এর মেইন টপিক যেগুলা প্রবলেম সলিউশন, এবং এটা এভাবে হচ্ছে, এবং আমরা জাস্ট সাপোর্টটা মেইনলি দরকার, এটা হলো মেইন ফ্যাক্ট। মানে কি কি প্রবলেম আমি সলভ করছি আমার এই আইডিয়া বা আমার এই কোম্পানির মাধ্যমে, এবং আমি সেটা কি কোন প্রসেসে করতে চাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, তাই তো? হ্যাঁ, মেইনলি মেইন কি পয়েন্টটা যেটার মাধ্যমে মেইনলি আমরা উপরে উঠতে যাচ্ছি, বা আমরা যে যে কিওয়ার্ডটা দ্বারা আমরা টপে আছি বা এই স্টার্টআপে সাকসেসফুল, মানে কোন এই জিনিসটার কিওয়ার্ডটা জন্য আমরা ফোকাস করে। সবচেয়ে উপরে, আমরা কেন বেস্ট, আমাদের কেন আপনারা হ্যাঁ, চয়েস এটা করবেন বা ফোকাস এরকম করে মেইন। কিছু? আচ্ছা আচ্ছা। আহ, আহ, আসিফ ইকবাল জানতে চেয়েছেন ইব্রাহিম খলিল, হাই ভাইয়া। তারপর হচ্ছে না তাফিম তাফিম আবার জানতে চেয়েছে, ভাইজান আপনার স্টার্টআপ জার্নি শেয়ার করেন। তাফিম, এটা আমরা একদম প্রথমেই ইব্রাহিমের কাছ থেকে গল্প শুনেছি। সো তুমি একটু প্রথম থেকে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। অনেক গল্প হয়েছে ওদের স্টার্টআপ বা পেন্টেস্টার স্পেসের স্টার্টআপের সব যাত্রা থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত। তারপর শাহিনুর জিজ্ঞেস করেছেন, ভাই নিউ স্টার্টআপদের জন্য কেমন আইডিয়া বেশি ইফেক্টিভ, নিউ আইডিয়া অর এক্সিস্টিং আইডিয়া? এটা খুব ভালো একটা কোশ্চেন, মানে একটা আহ, ভালো একটা কোশ্চেন, যে আসলে এখন তো আইডিয়া প্রচুর আছে, প্রচুর আইডিয়া আছে। তো নিউ কোনো আইডিয়া নিয়ে কাজ করা বেটার, নাকি এক্সিস্টিং আইডিয়াকে মডিফাই করে নতুন কোনো কিছু তৈরি করে নিয়ে যাওয়া বেটার? খুবই সুন্দর একটা কোশ্চেন, ধন্যবাদ শাহিনুর। আচ্ছা, এই ব্যাপারটা যদি আমি ক্লিয়ার করতে চাই, আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থাকি, তো আমাদের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন কোনো কিছু তৈরি করে আগায় যাওয়া এটা টাফ একটা ব্যাপার। তো সেই দিক থেকে বাংলাদেশে ম্যাক্সিমাম বা 95% স্টার্টআপ, সেগুলো হলো কোনো স্টার্টআপের থেকে 90% বা 80% বা 60% বা দুইটা তিনটা স্টার্টআপ থেকে মিলে একটা মেইনলি তৈরি হয়। তো সেটার ক্ষেত্রে এই টাইপের অনেক স্টার্টআপ আছে। লাইক মার্কেটে কিন্তু পাঠাও, সহজ, উবার একই টাইপের সার্ভিস দিয়ে থাকে। এটা কিন্তু কোনো ফ্যাক্ট হয় না। কে কেমন সার্ভিস দিচ্ছে, কে কেমন প্রফিট বের করছে, কে কেমন সার্ভিস থেকে ভালো একটা অপারেশনস টিম বা অন্যান্য যারা আছে, বা মেইন মেইনটেনেন্স টিম, তারা কিভাবে মেইনলি প্রফিটটা ভালো বের করতে পারছে, প্লাস যারা সার্ভিস নিচ্ছে তাদের বেস্ট সার্ভিসটা দিতে পারছে। এখানে হলো মেইন ফ্যাক্ট। মানে এক্সিস্টিং আইডিয়া নিয়ে আগানোটা সবচেয়ে বেশি প্রেফারেবল, মানে তোমার কথা প্রেক্ষিতে যেটা আমি বুঝতে পারলাম, তাই তো? না, এক্সিস্টিং নতুন এক্সিস্টিং আইডিয়া, না না, নতুন বলতে টোটাল 100% ইনোভেটিভ বা এই টাইপের নিয়ে কাজ করা টাফ। কারণ একজন আচ্ছা ওইটার ক্ষেত্রে অনেক, এটা রিসার্চের ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। বিষয় যেটা হয়ে থাকে পরবর্তী ফেল্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু উবার বা পাঠাও যদি আপনি খেয়াল করেন, পাঠাও যখন আসে তারা কিন্তু উবারের বিষয়টা ফলো করে, যে তারা তাদের দিক থেকে তারা বাইকের ব্যাপারটা নিয়ে আসে, যেটা কিন্তু উবারের ওই টাইপের প্রথমে ছিল না। তারা মেইন মডেলটাকে ফলো করে, জাস্ট এক্সেপশনাল কিছু একটা রাখে বা অ্যাড করে মানে বা একটা সামান্য কিছু রিমুভ করে। মডিফিকেশন নিয়ে আসে। এটাই হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমার মেবি তোমাকে কিছু একটা বলেছে ইয়াসির আরাফাত, যে pitching is very important to get fundings in limited times. Focus on what is the problem, why you want to solve the problem, how your solution will put impact on markets and competitive advantage, financial turnover plans. Thanks. হ্যাঁ ইয়াসির আরাফাত খুবই সুন্দর কিছু কথা না, বলেছে, এই এবং ব্যাপারগুলো ক্লিয়ার করলাম আগে। হ্যাঁ হ্যাঁ না, তারপরে ও ওর পার্সপেক্টিভ শেয়ার করেছে, এটা এজন্য অসংখ্য ধন্যবাদ ইয়াসির আরাফাত তোমাকে। থ্যাংক ইউ সো মাচ।
পিচিং সম্পর্কে আমি লাস্ট আরেকটা জিনিস জানতে চাইবো যে পিচিং এর সময় কোন জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে মনে হয় তোমার? মানে এই কোশ্চেন যদিও আমি একসাথে মিক্স করেছি, তারপরেও আসলে ওই অনেকে জিজ্ঞেস করেছে না যে রেভিনিউ মডেল বা হচ্ছে আইডিয়া অর অন্য কিছু যেটা। সো এই জিনিসগুলো আসলে অনেকেই আমি পার্সোনালি তো হয়তো বা অনেক কিছু বুঝতাম না, কিন্তু যখন একটা জিনিস কাজ করতে গেলাম তখন আমি এই জিনিসটা বুঝতে পারলাম। সো আসলে ওই যে ফোকাস করা, যে আসলে তুমি যেটা বললে যে প্রসিডিউরটা ওইটাই আর কি, রেভিনিউ মডেল দিয়ে আসলে কি কোনো কিছু বোঝানো পসিবল কিনা, বা রেভিনিউ মডেলটা একজন বিচারক যারা থাকে জাজদের তাদেরকে বোঝানো কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। বিষয়টা হলো যে মানে পিচিং দেওয়ার ক্ষেত্রে আইডিয়া লেভেলটা আমার যতটুকু উচিত যে স্কিপ করা, আইডিয়া লেভেলটাকে স্কিপ করে মিনিমাম ভায়ালেবল প্রোডাক্ট যেটা বা মার্কেটে এক্সিস্ট করছে এই টাইপের কোনো কিছু দিয়ে যদি করা যায়, পিচিংটা দেওয়া যায়, এটা সবচেয়ে বেটার হয়। কারণ এখানে ট্রাস্টেড এর একটা ব্যাপার আছে যে এটা যখন আইডিয়া লেভেল থেকে যখন গ্রোথ মানে ইমপ্লিমেন্ট লেভেলে যাবে তখন এটা কতদূর সাকসেস করবে কি করবে না এটা একটা ফ্যাক্ট থাকে। তো ইমপ্লিমেন্ট আইডিয়া যেগুলা সেগুলোর ক্ষেত্রে অবশ্যই মেইনলি ফোকাস থাকে জাজদের। আরেকটা ব্যাপার ফাইনান্সিয়াল যে ব্যাপারটা, এটা একটা টোটাল এক একটা কোম্পানি এক এক ভাবে করে থাকে। এখানে যারা জাজ থাকে তারা ওই সময় যখন জাজিং এর টাইমে এরা ভেরিফাই করে এবং ওখানে আপনার টোটাল ফাইনান্সিয়াল ফাইনান্সিয়াল আপনার যখন ফান্ডিং এর যে ইয়েগুলা, অনলি ফান্ডিং ফান্ডিং রিলেটেড যে পিচিং গুলা এগুলার ক্যাটাগরি আবার আলাদা। এক্ষেত্রে আপনার মেইনলি ওখানে ফোকাস রাখা হয় ফাইনান্সিয়াল আপনার যে টপিক গুলো, ওটা আপনার কিছু পেপারস ক্রিয়েট করা লাগে, দেন ওগুলা জাজ যখন পিচিং দিতে হয় ওই টাইমে জাজদের আগে থেকে দিয়ে দিতে হয় টোটাল আপনার একটা কনসেপ্ট মানে ফাইনান্সিয়াল ব্যাপারটা, কারণ ওটা টোটাল পিচিং এ বোঝানো সম্ভব না। এর জন্য কিছু পেপারস ক্রিয়েট করে আগে থেকে জাজদের দিয়ে দিতে হয়, যেটার মাধ্যমে ওরা মেইনলি বুঝতে পারে যে না এটা ফাইনান্সিয়াল যে ক্যালকুলেশন বা সেটা সব ঠিক আছে এটাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন এসেছে। কোশ্চেনটা হচ্ছে সাকিব জানতে চেয়েছে যে ভাইজান, এক্সিকিউটিভ প্যানেলে মিনিমাম কতজন সদস্য থাকতে হয় একটি আইডিয়া বা স্টার্টআপ কোথাও অ্যাপ্লাই করতে? একটা ভালো কোশ্চেন, একটা ইনফরমেটিভ কোশ্চেন যাকে বলে। আচ্ছা, এক্সিকিউটিভ প্যানেল বলতে মনে হয় আমার যেটা মানে সিনিয়র কাউকে রাখার ব্যাপারে এই টাইপের এক্সপিরিয়েন্স এটা মনে হয় মিন করতেছে। না, ওই এটার যে ব্যাপার থাকে না হলো সিইও বা সিওও, ওইটা ও হয়তো ওই জিনিসটাই বোঝা যাচ্ছে যে ওই ও আচ্ছা আচ্ছা এক্সিকিউটিভ আচ্ছা প্যানেল। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ওইটাই বোঝা আচ্ছা, যাচ্ছে। এটার ক্ষেত্রে এটা স্টার্টআপ রানিং শুরু করার ক্ষেত্রে এটা কোনো ফ্যাক্ট হয় না। এটা জাস্ট সবার প্রথমে ইনিশিয়াল লেভেলে সবার একসাথে সেম এক একটা ডেজিগনেশন থাকে, কিন্তু সবার কাজ করা লাগে সেমই, একই জায়গায় একই সবাইকে সেম ভাবে কাজ করা লাগে। তো এটা ডেজিগনেশন বা এক্সিট কতজন থাকবে না থাকবে এটা কোনো ফ্যাক্ট না। মেন ফ্যাক্টটা হলো কতজন ফুলফিল কোম্পানিটাকে সামনে আগায় নিতে হেল্প করতে পারবে বা কতজন কন্ট্রিবিউট করার দরকার, এটা হলো মেন ফ্যাক্ট। আচ্ছা, সো টিম মেম্বার আসলে ম্যাক্সিমাম, আসলে ও যেটা জিজ্ঞেস করলো, ম্যাক্সিমাম আসলে কতজন মানে দরকার, মানে কতজন হাইয়েস্ট একটা মানে এক্সিকিউটিভ প্যানেলে থাকতে পারবে? একটা লিমিট তো থাকে যে একটা এক্সিকিউটিভ এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ বলতে এটা এক একটা কোম্পানির ক্ষেত্রে এক এক রকম হয়। তবে কোর মেম্বার হিসেবে যদি আমি ধরি মানে মেন ফাউন্ডিং মেম্বার বা কোর যারা, এটা আমার মতে বেশি হওয়া উচিত না। মানে মিনিমাম 2 থাকা উচিত, ম্যাক্সিমাম 5 থেকে 6 হওয়া উচিত, এর বেশি হওয়া আচ্ছা উচিত না। আচ্ছা, হুম, ওকে। সাকিব, কিছু ভালো ভালো কোশ্চেন করার জন্য অনেক ধন্যবাদ। অনেকগুলো কোশ্চেন পেয়েছি আমি সাকিবের কাছ থেকে। আহ, তারপরে যেটা কোশ্চেন, যে তুমি তো আমার ইউনিভার্সিটি, আমরা দুজনে এক ইউনিভার্সিটির, আজকে তুমি একটা মোটামুটি ভালো একটা জায়গায় আসছো তোমার পরিশ্রমের মাধ্যমে। সো এখন যদি আসলে জিজ্ঞেস করবো সেটা অনেকটা মানে নিজেদের কথার মধ্যেই, সেটা হচ্ছে যে আসলে বাওয়েটের যে ভার্সিটি লাইফটা, তোমরা তোমরা তো আমাদের সাথেই ছিলে একরকমই, একই মানে খুব সমসাময়িক। তো ওই যে লাইফটা, ওই লাইফটা আসলে কতটুকু মিস করো, বা ওই লাইফটা আসলে কতটুকু কেমন ছিল, এখন কতটুকু মনে হয় যে না ওই লাইফটা আসলে এরকম ছিল, খুব ভালো ছিল, এরকম কিছু? আচ্ছা, একটা ব্যাপার ক্লিয়ার করি, সেটা হলো আপনি আমার মেইনলি কিন্তু ইউনিভার্সিটি মানে ক্লিয়ারেন্সটা নেওয়া হয় নাই।
মানে লাস্ট আমার থিসিসের কাজটা চলতেছে, মানে একটু লং প্রসিডিউর থিসিস থাকার কারণে মেইনলি ওটা নিয়ে আমি কাজ করছি এখনো। এজন্য এখনো ফিল করতে পারছি না মনে হয়, কারণ ভার্সিটির প্যারা তো খাওয়া লাগছে, অথবা যখন প্যারা খাওয়া শেষ হবে তখন হয়তো আস্তে আস্তে মিস করি। ডিপ্লোম্যাটিক অ্যান্সার। যাই হোক, সাকিব আবার জানতে চেয়েছেন যে ভাইজান পিচিং এ ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসে কি কি বিষয় থাকা উচিত? পিচিং এর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কি কি জিনিসগুলো ডকুমেন্টস আকারে দেখানো উচিত পিচিং ডেকে, এটাই হয়তো জানতে চেয়েছে সাকিব। এটা পিচিং এর ক্ষেত্রে এক একটা প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এটা লাইক এর ভিতরে ইনক্লুড থাকে মেইনলি যে প্রোডাক্টের ডেভেলপমেন্ট কস্ট বা সার্ভিসিং যে কস্ট, ইনিশিয়াল লেভেল বা কত পার্সেন্ট পার মান্থ সে বার্ন করতে পারবে, এটা তারপরে তার কতটুকু ফান্ডিং দরকার, যেটা দিয়ে তার মেইন যে স্টেজ কার্ভ যেটা বলে বিজনেস যে কার্ভটা, ওটা মেইনলি প্রফিট লেভেলে যেতে তার কত টাকা লাগবে এবং এই টাকাটা কোথায় কোথায় খরচ করবে, এটা হলো মেইন ফ্যাক্ট হিসেবে ওখানে দাঁড়ায়। এবং এক্সাক্ট ওখানে প্রত্যেকটা সোর্স সহ দেওয়া লাগে যে এই এই টাকাটা এখানে খরচ হবে, এই টাকাটা এই ইয়েতে খরচ হবে, এবং কিছু টাকা মেইনলি এই সাইকেলের জন্য ভাগ করা থাকে, এবং কিছু টাকা রিজার্ভ থাকে। এটাই হলো মেইন ফ্যাক্ট, তেমন কিছু না। তবে ওখানে প্রত্যেকটা টাকার যে ব্যাপারটা ওখানে একদম ভাগ ভাগ করে দেওয়া লাগে, মানে এক্সাক্ট প্রত্যেকটা টাকা বা পয়সা সেটা দেখানো লাগে, যাতে ওরা ব্যাপারটা বুঝতে পারে ক্লিয়ারলি এবং ক্যালকুলেশন করে দেখতে পারে না ওকে আছে বিজনেস ফাইন্যান্সিয়াল যে মডেলটা। আশা করি সাকিব তুমি তোমার উত্তর পেয়েছো। তাফিম জানতে চেয়েছে যে কমন স্টার্টআপ রিস্ক নিয়ে যদি কিছু বলতেন ভাইয়া। আচ্ছা, কমন স্টার্টআপ রিস্ক বলতে আমি মনে করি না তেমন কোনো রিস্ক আছে, কারণ স্টার্টআপ ব্যাপারটাই হলো রিস্ক টোটালটাই। কারণ একটা ইনিশিয়াল লেভেল থেকে একটা নতুন কোম্পানিকে বিট দেওয়া, এটা কিন্তু একটা খুব টাফ ব্যাপার। সো ইনিশিয়াল লেভেল থেকে বিষয়টা অনেক টাফ। তো এখানে নিজে অপারেশন টিম বা অ্যানালাইসিস, মেইনলি এটা অ্যানালাইসিস বা ওই টিমের অ্যাডভান্টেজ কোথায় বা তোমার অ্যাডভান্টেজ কোথায় সেটা বের করে আনা, দেন তারপর ওখান থেকে মেইনলি সামনে আগায় যাওয়া। বা তোমার যদি বিট করা, আমার মতে তোমাকে অ্যাজ এ কম্পিটিটর হিসেবে তাকে মনে করতে হবে, কারণ বিভিন্ন টাইপের যেরকম কম্পিটিটর থাকে, অ্যাজ এ কম্পিটিটর হিসেবে বিট করতে হবে তোমার যতদূর পারা যায়। তোমার যদি একটা লেভেল এসে মনে হচ্ছে না আমি পারবো না, তখন হয়তো বা তোমার কোনো সার্ভিস বা ফিচার বা অন্য কোনো এরিয়া এটা আপডেট করতে হবে, আপডেট করে দেন ওকে আবার বিট দিতে হবে। এটা হলো মেন ফ্যাক্ট। আহ, সাকিব বলেছে অনেক অনেক ধন্যবাদ ভাইজান। থ্যাংক ইউ সাকিব, অনেকগুলো কোশ্চেন করলো, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন করেছো তুমি, এই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আহ, তো লাস্টে আমি যে জিনিসগুলো আসলে তোমাকে সাথে বলতে যাচ্ছি বা তোমার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই যে প্ল্যাটফর্ম বুকশেলফ আজকে যেখান থেকে লাইভ হচ্ছে, সো বুকশেলফ সম্পর্কে তোমার অভিমত কি, বা তোমার কাছে পার্সপেক্টিভটা, বা তোমার কাছে এই প্ল্যাটফর্ম সম্পর্কে আইডিয়া কি মনে হয়েছে, বা তোমার কাছে এই প্ল্যাটফর্মটা কেমন লেগেছে? আচ্ছা, আহ, এটা নতুন একটা প্ল্যাটফর্ম আপনাদের, আমি যতদূর দেখলাম। তো এটার ব্যাপারে যদি বলতে হয়, অথবা আপনারা আমার থেকে আরো ভালো জানবেন, তাও উপর সারফেস এরিয়া থেকে যতদূর দেখে বলা যায়, এটা মেইনলি আপনাদের যে সার্ভিস গুলা আছে এখানে হয়তোবা আপনারা আরো কিছু সার্ভিস অ্যাড করতে পারেন, যেটা আপনাদের এই পরিশ্রমের ভিতরে ওটা কভার হয়ে যায়। বা আরো কিছু কোম্পানি বা এই টাইপের আপনারা যে সার্ভিস গুলো প্রোভাইড করেন তাদের সাথে কোলাবোরেশন করা, যে তারা একটা সাপোর্ট দিচ্ছে আপনারা এই সাপোর্টটা দিচ্ছেন, তাদের কাছ থেকে এটা নিচ্ছেন, এটা একটা ফ্যাক্ট হতে পারে। তারপরে আরেকটা বিষয় হলো আপনাদের মেইনলি মানে যেটা দেখলাম, আপনাদের মানে অনলাইন মার্কেটিং বা অনলাইন এরিয়াটা মনে হচ্ছে কাজ হয়তো শুরু করা হয়নি।
ওই এরিয়াটাতে আপনাদের আরেকটু আগানো উচিত বলে আমি মনে করি। হ্যাঁ হয়তোবা নেক্সটে করবেন, আসলে কাজ শুরু করবেন। হ্যাঁ হ্যাঁ আমাদের এরকম প্ল্যান আছে। এটা আসলে জিনিসটা যেহেতু ইনিশিয়াল, সেই জন্য আসলে আমরা চেষ্টা করছি যে এই লাইভ গুলো করার মাধ্যমে আসলে বেশ কিছু জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার। যেমন আজকে যেমন স্টার্ট আপ নিয়ে আমরা কথা বললাম, তার আগের লাইভে আমরা কথা বলেছি সফটওয়্যার ফার্মে হচ্ছে কিভাবে ক্যারিয়ার তৈরি করা যায় সেগুলো নিয়ে। তার আগে আমরা কথা বলেছি বাইরের স্টাডির যে ক্ষেত্রে, হায়ার স্টাডির ক্ষেত্রে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিষয়গুলো নিয়ে। এরকম আরো অনেকগুলো প্ল্যান আছে। তো এভাবে আমরা আগাচ্ছি। তুমি যেগুলো সাজেশন গুলো দিলে এগুলো অবশ্যই আমরা আমাদের প্ল্যাটফর্মে আনার চেষ্টা করব। তবে আমার কথা হচ্ছে যে আমাদের জন্য সবার কাছেও রিকোয়েস্ট যেটা, বা আমাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে সবার জন্য কাছে যেটা মেসেজ, সেটা হচ্ছে যে আমরা সবার জন্য কাজ করার চেষ্টা করছি। সো আমাদেরকে সবাই যেন হেল্প করে, আমরা সেটাই কামনা করব। এটাই। সাকিব হক জিসান বলেছে, ভালোবাসার দুই ভাই, ভালোবাসা এবং দোয়া রইল আপনাদের জন্য, শুভকামনা পেন্টিস্টার স্পেস এবং বুক শেলফের জন্য। অসংখ্য ধন্যবাদ সাকিব, তোমাকেও। আসিফ ইশতিয়াক, I would like to thank Ibrahim Bhaiya for an enlightening and entertaining webinar. ধন্যবাদ আসিফ তোমাকেও। সো ইব্রাহিম, তুমি যারা ভিউয়ার আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও, বা বুকশেলফ নিয়ে যদি তোমার কোনো কিছু বলার থাকে ভিউয়ারদের উদ্দেশ্যে, প্লিজ। আচ্ছা, স্টার্টআপ রিলেটেড যেহেতু আজকে টপিকস নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, তো স্টার্টআপ নিয়ে প্রথমে বলি। বিষয় হলো যে আমার মতে যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর স্টার্টআপ নিয়ে কাজ করাটা একটু রিস্ক আমার মতে। তো যারা স্টার্টআপ রিলেটেড এরিয়াগুলোতে কাজ করতে চায় তাদের দুইটা স্টেজে কাজ করা উচিত আমার মতে। একটা হলো ভার্সিটি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে থাকা অবস্থায়, আর একটা হলো কোনো গ্রাজুয়েশন কমপ্লিট করার পর 5 বছর বা 6 বছর বা 10 বছর চাকরি করার পর দেন তারপরে এই টাইপের একটা স্টেপ নেওয়া উচিত। মানে এই মিড লেভেল এরিয়াতে অনেক প্রবলেম বা অনেক ফ্যামিলিগত বা আশেপাশে অনেক প্রবলেম থাকে, যেটার কারণে কোনো কিছু করা একটু টাফ হয়ে যায়। আর এর বাদে পাশাপাশি যে যদি কোনো কিছু একটা সাথে সাথে যদি করতে পারে, জব বা পড়াশোনার সাথে সাথে, সেটা একটা অবশ্যই ভালো ব্যাপার। এটাই। আর বুকশেলফের ব্যাপারটা কি বলবো, রাইজিং একটা প্ল্যাটফর্ম, আশা করি আরো বড় হবে। এবং এই রিলেটেড নাম বলছি না, আরো কয়েকটা আমি দেখলাম বাংলাদেশের টপ টপ লেভেলের, আশা করি ওই লেভেলে চলে যাবে বুকশেলফ। এই শুভকামনা জানাচ্ছি বুকশেলফের জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইব্রাহিম তোমাকে সুন্দর কিছু উইশিং এর জন্য, এবং আরো অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে তোমার কিছু মূল্যবান টাইমের থেকে সময় বের করে দেওয়ার জন্য। সো আমরা আশা করব যে আমাদের এই লাইভ অনুষ্ঠানগুলো পরবর্তীতে আরো অনেকগুলো লাইভ আমরা নিয়ে আসবো আরো অন্যান্য টপিকের উপরে। সো আমাদের ভিউয়ারদের প্রতি আমাদের যেটা কথা বা আমাদের যেটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং বুকশেলফকে সবসময় সাপোর্ট করবেন। এবং আমরা যাদেরকে নিয়ে লাইভ করেছি তাদের কাছে আমার যেটা রিকোয়েস্ট থাকবে যে বুকশেলফকে যাতে সবসময় আমরা তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাই। কারণ একটা প্ল্যাটফর্ম আসলে কখনো একা বড় করা বা বড় কোনো কিছু করা সম্ভব না, একটা প্ল্যাটফর্ম তৈরি করা আসলে সম্ভব না। এক্ষেত্রে সব মানুষেরই হেল্প প্রয়োজন। আর সো যেহেতু সবারই হেল্প প্রয়োজন, সো আমরা আশা করব যারা যারা আমাদের সাথে আছেন বা আমাদের যারা আমাদের জন্য যারা ভালো উইশ করছেন, বা যাদের কাছে আমাদের এই মেসেজগুলো পৌঁছে যাচ্ছে, ইনফরমেশনগুলো পৌঁছে যাচ্ছে, যারা আমাদের দ্বারা সামান্যভাবে উপকৃত হচ্ছেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমাদের এই প্ল্যাটফর্মকে সাপোর্ট করবেন, আমাদেরকে দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা পরবর্তীতে আপনাদের জন্য এবং বাংলাদেশের আরো যারা আছে সবার জন্যই ভালো আরো কিছু জিনিসপত্র নিয়ে আসতে পারি এবং ভালো ভালো জিনিসপত্র আপনাদের জন্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সো আজকে তাহলে এ পর্যন্তই। আগামী হয়তো অন্য কোনো একটা টপিক নিয়ে অন্য কোনো একটা লাইভে আসবো আমরা। সো ধন্যবাদ ইব্রাহিম, অসংখ্য ধন্যবাদ তোমাকে আজকে তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। সো দেখা হবে, কথা হবে আরো অনেক। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।